শুভ দুপুর সবাইকে, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে জানাবো শিরোনাম। শিক্ষার্থী আন্দোলনে নিহত 18 জনের মরদেহ 2 হাসপাতালে পড়ে আছে বেওয়ারিশ হিসেবে। আহতদের চিকিৎসায় বিশেষ কেয়ার ইউনিটের প্রস্তাব। এই গণ আন্দোলনে যারা আহত হয়েছে ছাত্র এবং জনতা, চিকিৎসা রিলেটেড যে খরচের বিষয়টি সেটিও কিন্তু সম্পূর্ণ ফ্রি। তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। চট্টগ্রাম আওয়ামী লীগের বিতর্কিত এমপি এম এ লতিফের 3 দিনের রিমান্ড। ডাবলমুরিং থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় তিনি অভিযুক্ত। হাসিনা সরকারের শেষ সময়ে গোপনে ছাপানো হয় 41,000 কোটি টাকা। সাবেক গভর্নর রউফের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ। হাইবোর্ড মানি একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডায়ার নিড হয়ে যায় টাকার জন্য। প্রায়শই যেটা দেখেছি, মুদ্রানীতির কোনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি। নয়াদিল্লিতে থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ। দর্শক, দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। রাজধানীর সরকারি হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশ শনাক্তের কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী চিকিৎসক ও ছাত্র পরিষদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শুরু হয় এই কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে হওয়া সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন অনেকে। তাদের মধ্যে রয়েছেন সাধারণ শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেশিরভাগ মরদেহ পরিবার স্বজনরা মর্গ থেকে বুঝে নিয়ে গেছেন। তবে এখনও ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছেন 8 জনের মরদেহ। আর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 10 জনের মরদেহ রাখা হয়েছে, কিন্তু তাদের কোনো দাবিদার নেই। তাই নিহতদের স্বজনদের খোঁজ পেতে পরিচয় শনাক্তের কাজ করছেন চিকিৎসকরা। লাশটা তার বাবার কাছে ফেরত দেওয়া, তার বোনের কাছে যাওয়া, এটা একটা জরুরি ব্যাপার। আত্মীয় স্বজন আছে, তারা আসুক, দেখুক, আইডেন্টিফাই। এখন আইডেন্টিফাই করার মতো পর্যায়ে আছে, কারণ যে হিমাগারে রাখা আছে। ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসা নিশ্চিত করবে সরকার। সরকারি হাসপাতালগুলোয় আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে, এমনটা জানিয়েছেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সেখানে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও। ডক্টর আহমেদুল কবির বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসারতদের চিকিৎসা নিশ্চিত করা হবে। বলেন, অনেক বেসরকারি হাসপাতাল আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। যারা চিকিৎসা সেবা নিতে কোনো সমস্যার মুখোমুখি হবেন তাদের এমার্জেন্সি হটলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। আহতদের জন্য হাসপাতালগুলোয় বিশেষায়িত কেয়ার ইউনিট তৈরির দাবিও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে হসপিটালই হোক না কেন, যারা ছাত্র নাগরিক আহত হয়েছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে। এবং আমাদের ইতিমধ্যে ডাটাবেজ প্রস্তুত হচ্ছে। ডাটাবেজ যখন পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হবে, আমরা বিশ্বাস করি যে যারা এখন চিকিৎসা পাচ্ছে না, সেটির আসলে এতদিন না পাওয়ার ক্ষেত্রে সেটির দায়ভার আমরা মেনে নিচ্ছি। প্রত্যেকটি সরকারি হাসপাতালে যারা ইনজুর্ড আছে তাদের জন্য ডেডিকেটেড একটা স্পেশালাইজড ইউনিট থাকবে, যেখানে ওই স্পেশালাইজড ডক্টর থাকবে, স্পেশালাইজড নার্স থাকবে, অন্য কোনো রোগী সেখানে থাকবে না। ঢাকা মেডিকেলে আহতদের পরিদর্শনের পর কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুযোগ আছে কাজে, মানে সবাইকে নিয়ে করে, কিন্তু একটু সময়ও দিতে হবে এবং ওরা করছে। আমি বলবো যে আমি দেখে অন্তত এবং কথা বলে বুঝে অন্তত উপদেষ্টা পরিষদকে বলার মতো আমার কাছে মনে হচ্ছে অনেক কথা আছে, যেটা আমরা মানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে নাখোশ হওয়ার মতো কিছু নেই। না, নাখোশ তো মানে আমরা তো ব্যক্তিগতভাবে কারোর উপর নাখোশ হতে পারি না। আমরা দেখব যে তারা তাদের যা আছে, সে যে সুযোগ আছে সেটা তারা দিচ্ছেন কিনা, কিন্তু তাদেরও যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করার দায়িত্ব সরকারের, সেটা করতে হবে। কিন্তু আমার মনে হয় যে তাদের দিক থেকে যা দেওয়ার কথা সেটা এখানে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যে আবেদন জানিয়েছেন, এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের থাকা অবস্থায় সম্ভব হবে? স্পেশাল কেয়ার ইউনিট
শুরু তো করা সম্ভব হবে, অবশ্যই করা সম্ভব হবে। এবং যেহেতু এটাকে প্রায়োরিটি সার্ভিস হিসেবে নেওয়া হচ্ছে, স্বাস্থ্য সেবাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, তাহলে নিশ্চয়ই সম্ভব হবে। এখন পর্যন্ত 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত কতজন মারা গেছে, কতজন হাসপাতালে চিকিৎসা নিতে এসে পথে মৃত্যু হয়েছে, হাসপাতালে এসেই আর ময়নাতদন্ত ছাড়াই ফিরে গেছে, এবং কতজন ইনজুর্ড হয়েছে, এ ধরনের সার্বিক কোনো এগুলো আমার মনে হয় যে আপনার পরিচালক মহোদয়কে জিজ্ঞেস করা সারা দেশের সার্বিক সারা দেশে না, এই তালিকাটাই তো করার চেষ্টা করা হচ্ছে। এবং এই তালিকাটা মানে একেবারেই করা, মানে আপডেট করা, এটা খুবই জরুরি। শুধু ঢাকা মেডিকেল কলেজ না, সারা দেশের যে মেডিকেল কলেজগুলো আছে এবং এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে, সেখানে যারা যারা সেবা নিয়েছে, এখানে কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা অবশ্যই যাবে যে যেন তালিকাটা আমরা সম্পূর্ণ করতে পারি। তবে এখানে ছাত্রদের সহযোগিতাটা খুব দরকার। সরকারি মেডিকেল ছাড়াও যারা বেসরকারি মেডিকেলে যারা ভর্তি আছে তাদের চিকিৎসার ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? এটা আমি বলতে পারবো না, আমি এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিচালক মহোদয়, ম্যাডাম চলে যাওয়া হয়। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল থেকে। ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা, পাওয়া গেছে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, তল্লাশি কি এখনো চলছে? কারা থাকতো হলের এসব কক্ষে, কি জানতে পারলেন? ঢাকা কলেজের ছাত্রাবাসে, এখানে ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা প্রায় ঘণ্টাখানেক প্রত্যেকটি হলের রুমে রুমে তল্লাশি চালাচ্ছে এবং দেশীয় অস্ত্র পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটি রুমে তারা তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, সেখানে চাপাতি আছে, রামদা আছে, হকস্টিক আছে এবং সেই সাথে পাওয়া গেছে পুলিশের হেলমেটও। এবং পরিমাণের সংখ্যা যদি বলি সোহার, অনেক বিপুল পরিমাণ এই সকল অস্ত্র, যেগুলো প্রত্যেকটি ছাত্রলীগ যারা ছিল, ছাত্রলীগের কর্মী যারা ছিল, তারা যে সকল রুমে ছিল সেই রুম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করে শিক্ষার্থীরা। এই অভিযানটি কিন্তু এখনও সোহার চলছে। আমরা দেখছি যে কিভাবে তারা প্রত্যেকটি রুমে তল্লাশি চালাচ্ছে এবং প্রত্যেকটি রুমের নিচ থেকে কিন্তু লাঠি সোটা কিন্তু পাওয়া যাচ্ছে, হেলমেট পাওয়া যাচ্ছে এবং তাদের এই চিরুনি অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ কি পাওয়া, এখানে এটি কি একটু যদি দেখাতেন দেশীয় অস্ত্র একদম সোহার, দেখতেই পাচ্ছেন যে এই রুম থেকে এই মাত্র আমাদের সামনেই রুমটি খোলা হলো এবং বেশ কিছু দেশীয় অস্ত্র কিন্তু এই রুম থেকে কিন্তু পাওয়া গেছে। একটু যদি আস্তে সাবধানে একেবারে নতুন 4টি একদম। আচ্ছা, এই রুমগুলোতে কারা থাকতো? এখানে সব ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতো এবং তারাই এগুলা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে এগুলা নিয়ে। জিনিস পাওয়া গেছে এই যে একটা রুম থেকে, আপনারা তো অনেকক্ষণ ধরেই অভিযান করছেন, এক রুম থেকে এত পরিমাণ অস্ত্র পাওয়া গেছে এর আগে কখনো? পাওয়া গেছে, মাঝে মধ্যে পাওয়া যায়, আবার পাওয়া যায় ম্যাক্সিমাম রুমেই পাওয়া যায়। এই যে সাংবাদিকের রুমে, এটা সাংবাদিকের কার্ড না সোহার? আপনি বুঝতেই পারছেন যে আসলে এভাবে প্রত্যেকটি রুমে তল্লাশি চালানো হচ্ছে এবং তল্লাশিতে কিন্তু প্রত্যেকটি রুমেই কিছু না কিছু পাওয়া যাচ্ছে এবং চিরুনি অভিযান যাকে বলে, চিরুনি অভিযানের মতো করে রুমগুলো কিন্তু সার্চ করা হচ্ছে। আরও দেশীয় অস্ত্র মিলছে। আমরা অভিযান শেষে আর বিস্তারিত জানাতে পারবো যে আর কি পাওয়া গেল। কি পাওয়া গেছে? অস্ত্র পাওয়া গেছে, দেশীয় অস্ত্র। এটা সাংবাদিক রুম ছিল, দুজন থাকতো, বাদ বাকিরা ছাত্রলীগের। হ্যাঁ, ঠিক আছে। এই রুমে কারা থাকে? এই রুমে ছাত্রলীগের কর্মীরা থাকতো। ছাত্রলীগের এক কর্মীর রুম থেকেই এত অস্ত্র, তাহলে নেতা যদি থাকতো তাহলে কি পাওয়া যেত? অবশ্যই আমরা এখানে
আশা করছিলাম আমরা যেটা হয়েছে কি আমরা তো অনেক পরে এসেছি ক্যাম্পাসে, সুতরাং এর মধ্যে অনেকে সরিয়ে ফেলেছে। তারপরেও কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু সোহার পাওয়া গেছে। আমরা একটু অন্যান্য রুমগুলোর অবস্থা যদি একটু দেখাই, আপনার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। এখানে পুলিশের হেলমেটও পাওয়া গেছে, সেই সাথে হকি স্টিক পাওয়া গেছে। প্রত্যেকটি রুমে অসংখ্য দেশীয় অস্ত্র। এটি কি? এটা আছে চাইনিজ কুড়াল মারা সম্ভবত। এখানে হুইস্কির একটি দেশীয় বোতলও পাওয়া গেছে। আপনার সকাল থেকেই তো অভিযান চালাচ্ছেন, এই পর্যন্ত কি কি পেলেন? আমরা মোটামুটি হচ্ছে সব দেশীয় অস্ত্র পেয়েছি এবং হচ্ছে চাইনিজ কুড়াল ছিল, হেলমেট ছিল এবং সব ধরনের জিনিসপত্র আমরা পেয়েছি। এগুলো কাদের রুম ছিল? এগুলো হচ্ছে আমাদের বড় ভাই। রাব্বি, ধন্যবাদ আপনাকে। অভিযানে আরও তথ্য নিয়ে পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। বিস্ফোরক মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সদস্য MA লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা 12টায় তাকে মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। পুলিশ 8 দিনের রিমান্ড আবেদন জানালে 3 দিন মঞ্জুর করেন বিচারক। এর আগে ভোরে নগরীর বাজেদ বোস্তামি এলাকা থেকে MA লতিফকে গ্রেফতার করে পুলিশ। 4 আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় ছাত্র আন্দোলনে এরশাদ নামের একজন গুলিবিদ্ধ হন। পরে তিনি ডাবলমোরিং থানায় MA লতিফ সহ 16 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় MA লতিফকে গুলি করার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। যেই সমাবেশের ছাত্র বা যারা বাহিনী তাকে হেফাজতে নেয় এবং সেখানে মানুষের যে স্থানীয় লোক। ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটক করা হয়েছে, এমনটাই দাবি করেছেন তার স্ত্রী অঞ্জলি রানী। তিনি জানান, শুক্রবার রাতে 3টি গাড়িতে করে কয়েকজন তাদের বাড়িতে যান। এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে রমেশ চন্দ্রকে নিয়ে যায় তারা। জব্দ করা হয় বাসার সবার মোবাইলও। তবে তাকে কে বা কারা নিয়ে গেছে সে বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। ছিল এখানকার পুলিশ ছিল কিছু, আমি তো চিনি না কাউকে, সব ঢাকার লোক মনে হয়। 3টা গাড়ি, পিক আপ বোধ হয় 2-3টা। বললো যে আমাকে বললো যে একটা ছেলে দেন, তো তন্ময়কে দিলাম যে যাক। এই লাইন পার হওয়ার সাথে সাথে নামাই দিয়ে ওর মোবাইলটাও নিয়ে নিছে, আমার মোবাইলগুলোও নিয়ে নিছে। বিরোধী আন্দোলনে এক ছাত্রকে গুলি করে হত্যার দায়ে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 119 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে সাভারের আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত আস সাবুরের স্বজন শাহিদ হাসান ওরফে মিঠু। মামলায় আরও আসামি করা হয় আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও তার বাবা, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান সহ মোট 119 জনকে। নিশ্চিত ছিল না অর্থের উৎস, জোগান নিয়েও ছিল অনিশ্চয়তা। তারপরও বড় করা হয়েছে ব্যয়ের খাত। বড় বড় প্রকল্প হাতে নিয়ে হয়েছে লুটপাট। আর সেই অর্থের যোগান দিতে ঋণ নির্ভর হয় শেখ হাসিনা সরকার। গেল অর্থ বছরের শেষ 2 মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে গোপনে ছাপিয়ে নেওয়া হয় 41,000 কোটি টাকার বেশি। তাতে উস্কে যায় মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন, টানাপোড়েন সামলাতে নেওয়া হয়েছে অনৈতিকতার আশ্রয়। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে আরও প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। দেশের সকল ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি দিয়ে আর্থিক ব্যবস্থাপনা সমুন্নত রাখাই এই প্রতিষ্ঠানের মূল কাজ। কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকই ছিল আগের সরকারের কীর্ণক। ইচ্ছামতো ব্যবহার হয়েছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান। ভালো মন্দ বিবেচনায় না নিয়েই টাকা ছাপিয়ে সরকারের যোগান দিয়েছে এই সংস্থা। গেল অর্থ বছরের শেষ 2 মাসে গোপনে সরকারকে 41,000 কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অথচ বলা হয়েছিল নতুন ঋণ নয়, বরং পরিশোধ করেছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসিগুলো যতটা বেসরকারি খাতকে টার্গেট করে বাস্তবায়িত হয়েছে, তার থেকে উল্টো আমরা দেখেছি যে সরকারি খাতের ঋণ নেবার ক্ষেত্রে সেই মনিটারি পলিসির বাস্তবায়ন আমরা দেখিনি। প্রায়শই যেটা দেখেছি, মুদ্রানীতির কোনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি।
2022-23 অর্থবছরে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নেয় প্রায় 1 লাখ কোটি টাকা। বাজারে টাকার যোগান বাড়ায় উস্কে যায় মূল্যস্ফীতি। নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়ন্ত্রক সংস্থার অনৈতিক এমন অবস্থান বাড়িয়েছে উদ্বেগ। টাকা ছাপাইয়া এটাকে হাই পাওয়ার্ড মানি বলে। হাই পাওয়ার্ড মানি একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডায়ার নিড হয়ে যায় টাকার জন্য। এখন এক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের কাজগুলোর মানে প্রয়োজনীয়তাটা ওই সরকার বা এখন যে সরকার নাই তারা ফিল করেছিলেন বলেই এটা করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এই বিল বন্ড এবং সঞ্চয়পত্র বা অন্য রেভিনিউ দিয়ে এটা আর কাভার করা যাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। সকল পরামর্শ এবং মতামতকে অগ্রাহ্য করে তিনি নিতেন সিদ্ধান্ত। কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে আর্থিক খাতের একটি পূর্ণ বিবরণী প্রকাশ করা এবং সেখানে উপযুক্তভাবে দেখানো দরকার রয়েছে যে কার কাছে কি পরিমাণে আসলে অর্থ সরবরাহ হয়েছে, কি পরিমাণে সেই জায়গাটিতে অনাদায়ী রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে ডিউ রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে প্রাপ্যতার ক্ষেত্রে অনিশ্চিতি রয়েছে। এবং এই ধরনের একটা পূর্ণাঙ্গ তথ্যপাত্র আমরা মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ব্যাংকের সুনাম ফিরিয়ে আনতে সংস্কার উদ্যোগ দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রূপ দিতে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির সংস্কার করাই এই সরকারের বর্তমান কাজ বলেও জানিয়েছেন তিনি। সকালে গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশ্যে এসব কথা তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা বলেন, 1952 সালে ভাষা আন্দোলনের সময় মাতৃভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিল। 7 দশক পর ছাত্রদের নেতৃত্বের দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার ও সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করেছে। বর্তমান রাজধানী ঢাকা বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মের এই নব উদ্যম নিজ চোখে দেখতে কনফারেন্সে অংশগ্রহণকারী সরকার প্রধানদের আহ্বানও জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকাগুলোয়। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, সাথে বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল রূপ পতেঙ্গা সমুদ্র সৈকতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, রাজধানী ঢাকা সহ দেশের 11টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই চিত্র কক্সবাজারে, থেমে থেমে বৃষ্টির সাথে বইছে ঝড়ো বাতাস। তবে সমুদ্র উত্তাল থাকলেও এখনও সৈকতে ভিড় রয়েছে পর্যটকদের। এদিকে সাগরে মাছ ধরতে গিয়ে কয়েকটি ট্রলার ও নৌকা ফিরে আসলেও আটকা পড়েছে বেশ কিছু। কক্সবাজারে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন একজন। আজ সকালে উদ্ধার হয়েছে তার মরদেহ। কক্সবাজার আসলে এমনিতে সাগরের একটা বই থাকে, তারপর আসলে ওই বইটা যখন আমরা কক্সবাজারে এসে বিচে নামি তো ওই বইটা আসলে মনের ভিতরে সেটা কাজ করে না। এখন যে আবহাওয়াটা পৃথিবীর সবচেয়ে সুখ এখানে, যেটা মনে হয় আর কি আমার থেকে। বৃষ্টিতে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনূস। ইউনূস, এখন কি পরিস্থিতি, আর বৃষ্টিতে পাহাড় কতটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে? স্থানীয়রা কি বলছেন, তারা কি নিরাপদে আছেন কিনা? সুহার্ষ, খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের যে সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছিল সেটি অনেকটা সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়ায় যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমি যেই জায়গাটিতে এখন দেখানোর চেষ্টা করছি এইখানে সকাল থেকে এখন থেকে আরো আধা ঘন্টা অর্থাৎ 12টা পর্যন্ত প্রায় শতাধিক গাড়ি আটকে ছিল। সেটি এখন সড়ক পরিষ্কার হওয়ার কারণে যানবাহনগুলো ছেড়ে চলে গেছে, আর সেই জন্য এখন আর এখানে কোনো যানবাহন দেখা যাচ্ছে না। অর্থাৎ সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা ওখানে পাহাড় ধসের যে ঘটনা ঘটেছিল যে জায়গাটি, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে ফায়ার সার্ভিস এবং সড়ক বিভাগ, বন বিভাগ কাজ করছিল। আমরা একটু আগেও সড়ক বিভাগের সাথে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলছেন যে মূলত যে বৃষ্টিপাত হচ্ছে তাতে করে এরকম যদি সবসময় হতে থাকে তাহলে পাহাড় ধসের একটি ঝুঁকি থেকে থাকে, এবং সে তুলনায় হচ্ছে পাহাড়ের উঁচুতে অনেক গাছপালা, বৈদ্যুতিক পুল রয়েছে, সেগুলোই বিশেষ করে ধসে পড়ছে এবং সেগুলোই সড়কের উপর ধসে পড়ছে। এছাড়া
টানা বৃষ্টিপাত হওয়ার ফলে খাগড়াছড়িতে সম্প্রতি বেশ কয়েকবার পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সেটি জনভোগান্তি সৃষ্টি করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এমন ধরনের বর্ষাকাল বা টানা বৃষ্টিপাত হলে পাহাড় ধসের ঝুঁকি থাকে, সংখ্যা থাকে, সেটা এখানকার বিভিন্ন মহল বলছেন। তারা বলছেন যে এখনই যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই পাহাড় ধসে যে কোনো সময় পাহাড় ধসের ঘটনায় ঝুঁকি বাড়তে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে এবং সড়ক অনিরাপদ হয়ে উঠতে পারে, সেটি আমাদেরকে বলছেন বিভিন্ন মহলে। এছাড়া ফায়ার সার্ভিস বলছে যে এখানকার যে আঁকাবাঁকা সড়কগুলো রয়েছে, সেখানে যে গাছপালা রয়েছে, সেগুলো এখন থেকে যদি প্রোটেকশন অর্থাৎ যদি নিরাপদ ভাবে বাঘগুলো সম্প্রসারণ করা না হয় এবং বৈদ্যুতিক পোল গাছগুলো যদি কাটানো হয় তাহলে যে কোনো সময় এই ধরনের সড়ক পাহাড় ধসে মাটি পড়ে পাহাড়ের মাটি আশ্রে পড়তে পারে, সড়কের উপর পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে, প্রাণহানির ঘটনাও ঘটতে পারে, সে বিষয়টা আমাদেরকে কিন্তু ফায়ার সার্ভিস বলছেন। অপরদিকে খাগড়াছড়ি জেলা শহরে বেশ কয়েকটি এলাকায় প্রায় শতাধিক পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে থাকে। তাদেরকে আসলে বর্ষা মৌসুম বা বৃষ্টির মৌসুমে বিভিন্ন জায়গায় সরিয়ে নিলেও মূলত তাদের জন্য স্থায়ী কোনো সুযোগ করে না দেওয়ায় তারা সেখানে বারবারই ফিরে যান। সে তাদেরও একটি দাবি যে তাদেরকে অন্যত্র নিরাপদ স্থানে যাদের বসবাস সুযোগ করে দেওয়ার জন্য, সে কথাটি ভুক্তভোগীরা বলছিলেন। সোহার, ইউনুস, অনেক ধন্যবাদ আপনাকে খাগড়াছড়ি থেকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। ভিকারুননিসা নুন স্কুলের 169 জন ছাত্রী ভর্তির পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অভিভাবকরা বলেন, অন্যায়ভাবে শিশুদের ভর্তি বাতিল করা হয়েছে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই মাউসি এবং ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়। আদালতে 169 জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে দায়সারা রায় দেন বলে মন্তব্য করেন অভিভাবকরা। সেখানে তাদের সন্তানদের শিক্ষা জীবনের কি হবে তার কোনো সঠিক নির্দেশনা নাই, তাই এই রায় বাতিলের দাবি জানান তারা। আমার বাচ্চাকে আমি অন্যায়ভাবে ভর্তি করিনি, তারা যেভাবে চেয়েছে আমি সেভাবেই ভর্তি করেছি। এখন আমার বাচ্চার ভর্তিটা যেন বহাল থাকে। মহামান্য আদালতের কাছ থেকে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এ ব্যাপারে কিন্তু কোনো দিক নির্দেশনা আমরা পাই নাই। ওয়েটিং থেকে ভর্তি ছাত্রীদের নিতে পারে, সেক্ষেত্রে ওরা প্রতি ছাত্রী প্রতি 5 থেকে 10 লাখ টাকা নিতে পারে। এই বাণিজ্যটা করার জন্য আমাদের ভর্তিরত ছাত্রীদেরকে বাদ দিয়ে ওরা ওদেরকে ভর্তি করার চেষ্টা করছে। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা। সকালে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত হাজার খানেক কর্মচারী শাহবাগে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কর্মরত সবার চাকরি স্থায়ী করার দাবি জানান। আন্দোলনকারীদের অভিযোগ, বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন তারা। বলেন, আওয়ামী লীগ সরকার 4র্থ শ্রেণীর নিয়োগ বন্ধ করে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি করা সহ ঠিকাদারি প্রথা বিলুপ্ত করতে হবে। আমরা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি, আউটসোর্সিং এর মাধ্যমে আমরা সমানভাবে পরিশ্রম করি, সরকারকে সহযোগিতা করি, কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে বৈষম্যের শিকার। আমরা বোনাসের বেলা নেই, আমরা বৈশাখী বেতার বেলায় নেই, আমরা বেতনের বেলা নেই। আমরা আর নিপীড়িত হতে চাই না, আমরা রাজস্ব চাই। আমরা বহুত কষ্ট করছি। যতক্ষণ পর্যন্ত চাকরি রাজস্বকরণ কারণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সেই সাথে আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিল এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনারও দাবি জানান তিনি। সকালে মগবাজারে এলডিপির এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় অলি আহমেদ বলেন, শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপি সহ গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। দুদক, পিএসসি, ইসি সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার দাবি জানান। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাজের সীমা ঠিক করে দিতে হবে। সেই সাথে সেসব কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসরে গেছেন তাদের দুর্নীতির বিরুদ্ধে খোঁজ নেওয়ারও তাগিদ দেন। ভারত সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচার করছে তোলেন সেই অভিযোগও। পিলখানা তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে 57 জন অফিসার সহ অন্যান্যদের হত্যার বিচারের জন্য কমিশন গঠন করা হোক। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ী মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপ নেওয়া হোক। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীরের মা বাবার কান্না থামেনি 1 মাসেও। কক্সবাজারের মহেশখালীতে তাদের পুরো গ্রাম শোকাচ্ছন্ন।
বড় হয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা এই এইচএসসি পরীক্ষার্থীর স্মৃতি ভুলতে পারছেন না কেউই। ছেলের মৃত্যুর প্রায় 1 মাস পরও থামেনি মমতাময়ী মায়ের কান্না। বইয়ের ভাঁজে, কলেজের ব্যাগে সার্টিফিকেট আর আইডি কার্ডে খুঁজে ফিরছেন ছেলের স্মৃতি। 19 বছর বয়সী তানভীর সিদ্দিকীর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, তার পূরণ হলো না। বিশেষ ক্যাডার হয়ে যাইতে কর মারা কাল লইরে যাইন্দা এক কথা হইতে আর পুয়ার লইরে ডাহাতি থেকে আমার শহর মাঝে আর ফসরি করি আর শান্তি করে হাতে যে মিলে কারণ মনত বিশ্বাস আসিল আশা পূরণ করি না রে। তানভীরের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী কালারমারছড়ায়। একাই চট্টগ্রাম শহরের মেসে থাকতেন। আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এই এইচএসসি পরীক্ষার্থী। আমার ভাইয়ের সাথে আমরা এক রুমে সবাই আলোচনা করতাম এই স্বৈরশাসক এর কিভাবে পতন ঘটানো যায়। বাংলাদেশের অধিকারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য শহীদ হয়েছে, তার শহীদটা সার্থক। তারা আইনা দিয়ে বইয়ের নাস্তাম তো হাইতাম মানজানা তো জামিলা নগুতি। তানভীরের বাবা পান বিক্রেতা। অর্থাভাবের পরও বন্ধ করেননি 3 সন্তানের পড়ালেখা। তানভীরের মৃত্যুর পর সরকারের অনুদানও ফিরিয়ে দেন বাবা। তার পাশে দাঁড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তাদের পাশে আমরা সবসময় আছি। ওনার আব্বারে কোনোদিন আমরা ওনার ছেলে সন্তানের অভাবটা ইনশাল্লাহ বুঝতে দিব না। যতদিন না সবার বিচার নিশ্চিত করবে ততদিন পর্যন্ত প্রয়োজন আমরা আন্দোলন চালিয়ে যাব। গেল 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন তানভীর। আল আমিন শিকদার, যমুনা নিউজ।